ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। শুরু হচ্ছে কঙ্কাল সারথি। উফ, ম্যালেরিয়ার মতো ছ্যাচড়া অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি? উফ, এই দেখো না, শখ করে সেদিন ঢাকুরিয়ার লেক দেখতে গিয়েছিল সন্ধ্যার একটু আগে। হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো। সে কি যে সে জ্বর, সে কি কাঁপুনি! না পারি দাঁড়াতে, না পারি বসতে, একেবারে ঘাসের উপর শুয়ে পড়লো। কি শীত রে বাপ! পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইল। সেইভাবে কতক্ষণ ছিলাম ভগবান জানেন। তবে একবার চাদরের ভেতর থেকে জুলজুল করে চোখ মেলে উকি মেরে দেখলুম চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা, কোথাও জনমানবের সাড়া নেই। মুখটা ছ্যাদ করে উঠল। কোথায় বাগবাজারে আমার বাড়ি, আর কোথায় পড়ে আছি আমি একলা? গুন্ডারা গলায় ছুরি বসাতে পারে, সাপে কামড়াতে পারে, বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুরুক করে পালিয়ে যেতে পারে। বাড়ির লোক এতক্ষণ হয়তো ভেবেই সারা হচ্ছে, না আর তো এখানে থাকা চলে না, যেমন করেই হোক আজকে বাড়ি যেতেই হবে। অনেক কষ্টে উঠে দাঁড়ালুম। গায়ের ভেতর দিয়ে তখনও যেন আগুনের ঝলক ছুটছে। চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আধার সাগরে ডুবে যাচ্ছে, আর একবার ভেসে ভেসে উঠছে। প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝে আমি দড়াম করে পপাত ধরণী তলে হলুম। তো থামলুম না, টলতে টলতে এগিয়ে চলেছি মাতালের মতো। রাত ঝাঁ ঝাঁ করছে। সেই রাত্রে আমি প্রথম বুঝতে পারলুম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে। শহরের হট্টগোলে রাগ হয় বটে, কিন্তু এই স্তব্ধতাও সহ্য করা অসম্ভব। একটা ব্যাঙ কি একটা ঝিঝি পোকা কি একটা পাহারাওয়ালার নাক পর্যন্ত ডাকছে না। গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে। তিমির তুলির প্রলেপ মাখানো গাছপাতার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে, কিন্তু তারাও যেন প্রেতপুরীর মতো নিস্তব্ধ। তাদের ভেতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না। কে যেন আজ নিদুটির মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়েছে। জ্বরের ঘোরে চলেছি তো চলেছি, এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্য প্রাণ যেন আইঢাই করতে লাগলো। কিন্তু এ পথ আর শেষ হতে চায় না। এ পথ যেন আজও শেষ হবে না, কালও শেষ হবে না। আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতো চলতে হবে অনন্তকাল ধরে। এক বেচারি ইহুদির গল্প পড়েছিল, কার সাপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্বে ছোটাছুটি করে বেড়াতে হয়েছিল। আমারও তাই নাকি? মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলুম, ধুর ছাই, এসব কি উৎপট কথা ভাবছি? জ্বরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি? মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর। সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে, অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্য। অন্ধকারের তরঙ্গের ভেতরে গাছগুলোকে দেখা যাচ্ছে বড় বড় দৈত্য দানবের মতো। পথিকের হৃৎপিণ্ড ছিঁড়ে যাবার জন্য তারা ওট পেতে প্রস্তুত হয়ে আছে। কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে, ওহে নিঝুম রাতের অজানা মানুষ, এই মৃত্যুপুরীর ভিতর দিয়ে কোথায় চলেছ তুমি? আমার কথা শোনো, ভূত প্রেতরা একে একে জেগে উঠছে, এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও, যাও গো। আরো খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ে দুই জুতোর ভিতর আশ্রয় নিয়েছে। প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভেতর থেকে চমকে ওঠে, রাজপথের উপর আছাড় খেয়ে পড়ে, আমাকে চমকে চমকে তোলে। শব্দ শুনতেই চাই,
নিজের পায়ের শব্দ পাচ্ছি, কিন্তু কেন জানি না সে শব্দ শুনে শুনে মন আমার খুশি হবে কি আরো বেশি নেতিয়ে পড়তে লাগলো। সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রেতাত্মার চিৎকার। আমার পদাঘাতে সে যন্ত্রণায় গর্জে গর্জে উঠছে। এতক্ষণ পরে রসা রোডের মোড়ে এসে পড়লুম। অস্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রামওয়ের একটা লোহার থামে ঠেসান দিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ জিরিয়ে নিলুম। এখানটাও তেমনি নির্জন ও তেমনি নিস্তব্ধ হলেও আমার মন যেন একটা আরাম পেল। এ তো ট্রামের রাস্তা, এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই থাক আমার পাড়া বাগবাজারে যাওয়া যাবেই যাবে। খানিক দূরে এগোতে পারলেই লোকজনের সাড়া পাবো নিশ্চয়ই। আর ট্রাম ও বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলাও তো অসম্ভব নয়। তখন জ্বরে আমার চোখ ছলছল করছে, কান করছে ভোঁ ভোঁ, আর মাথা ঘুরছে বো বো করে। বারবার ইচ্ছে হতে লাগলো পথের উপরে লম্বা হয়ে শুয়ে পড়বার জন্য। কেবল বাপ মায়ের বিষণ্ণ মুখের কথা ভেবে মনে সেই ইচ্ছা দমন করলুম অনেক কষ্টে। নিজে নিজেই বললুম, মন তুমি শান্ত হও, এই পথের শেষেই আছে তোমার বাড়ি, তোমার আত্মীয় স্বজন, তোমার নরম তুলতুলে বিছানা। কোনো রকমের চক্ষু মুদে এই পথটুকু পার হতে পারলেই ব্যাস, সকল কষ্ট সকল ভাবনার অবসান। হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিকে নিস্তব্ধতার মুখে যেন ভাষ্য দিল। ঘর 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 করে একটা বাজ ডাকার মতো শব্দ আমার দিকে এগিয়ে আসছে। তারপরেই শুনলাম ভেপুর আওয়াজ, মপ 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 মপ। ট্যাক্সি না বাস? আহ্লাদে চাঙ্গা সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইলুম। তারপরেই দেখা গেল নিচে দুটো আর উপরে একটা আলো, তিনটে আলো। দেখেই বুঝলুম ট্যাক্সি নয়, বাস আসছে। তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝেছিলাম। বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি। কিন্তু আশ্চর্য, এরই মধ্যে এই অঞ্চলটা এমন ভয়ানক নিস্তব্ধ হয়ে পড়ে। বাবা, আমার কলকাতার গোলমাল বেঁচে থাক, এই অঞ্চলে আবার ভদ্রলোক বাস করে। উফ, কিন্তু বাসের এত আলো এত বেশি জ্বলছে কেন? সামনে সারা পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে। আর ওই নিরালা পথে এত জোরে ভেপু বাজাবাড়ি বা দরকার কি? এই অঞ্চলে সন্ধ্যের পরেই ঘুমকাতরে লোকের গুলোর তো কানে যে তালা ধরে যাবে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বড় বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, ধর্মতলা, ওয়েলিংটন, শ্যামবাজার। আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদি মোড়া আসনের উপর থপ করে বসে পড়লুম। হোক শ্যামবাজারের বাস, এই স্তব্ধ মরার মুল্লুক থেকে তো এখন সরে পড়ি। শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন বেশি দেরি লাগবে না। কিন্তু কেন জানি না বাসের ভেতর ঢুকে আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে আরেক অচেনা জগতের ভেতরে প্রবেশ করলুম। বাস ছুটছে আর ভেপু বাজছে। এত বেগে বাস ছুটছে তার জানালাগুলো সব খোলা রয়েছে, অথচ বাইরে থেকে বাতাসের একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না। ভারী অবাক হয়ে গেলুম। আমার জ্বর কি এত বেশি হয়ে উঠেছে যে দেহের অনুভব করবার ক্ষমতাটুকুও আর নেই? পথ তেমনি নির্জন আর নিঃসার, কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে? আমার মনে হতে লাগলো দম বন্ধ হয়ে সারা পৃথিবী আজ মরা পড়েছে। তার কোথাও আর জীবনের লক্ষণ নেই। বেঁচে আছি খালি আমি ও এই বাসের ড্রাইভার আর কন্ট্রাক্টর। আমরা তিনজন ছাড়া বাসের ভেতরে কোনো আরোহী ছিল না। থাকবেই বা কেন? এত রাতে কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে চড়ে বেড়াতে বেরোবে? বাসের ভেপু বাজছে আর বাজছে, কান যে ঝালাপালা হয়ে গেল। কন্ডাক্টরকে দিকে ফিরে বিরক্ত স্বরে বললুম, ড্রাইভারকে বারণ করে দাও, পথে লোকও নেই, নেই গাড়িও, তবুও তো হর্ন বাজাচ্ছে কেন? লোকটা শিখ, মস্ত বড় লম্বা দেহ, মস্ত বড় দাড়ি,
কালা আর বোবার মতো আমার পানে আড়ষ্ট চোখে তাকিয়ে রইল। আবার বললুম, শুনছো, হর্ন দিতে বারণ করো। সে তবুও জবাব দিল না। ড্রাইভারকে হর্ন থামাতেও বললেন না। লোকটা সত্যি সত্যি কালা ও বোবা নাকি? কিন্তু তাই বা হবে কি করে? এই খানিক আগেই তো সে ধর্মতলা, ওয়ালিংটন, শ্যামবাজার বলে চেঁচিয়ে পাড়া মাত করেছিল। সে বোধহয় আমার কথার জবাব দিতে চায় না। এরা কি ভেবেছে যে এদের ভেপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে, আর তাহলেই সবাই বিছানা থেকে লাফিয়ে পড়ে ছুটে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে? কিন্তু শহর জাগবার লক্ষণ প্রকাশ করলেন না। পথের আশেপাশে নেড়ি কুকুরগুলো আরাম করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল। কিন্তু ওই বাসের সাড়া পেয়েই তারা তাড়াতাড়ি উঠে লেজ পেটের তলায় ঢুকিয়ে ছুটে পালাতে লাগলো, মহা ভয়ে ঘেউ ঘেউ করে কাঁদতে কাঁদতে। আজকে বাইরের জীবের সাড়া পাওয়া যাচ্ছে কেবল ওই কুকুরগুলির কাছ থেকে, কিন্তু তারাও দেখা দিয়েই অদৃশ্য হচ্ছে। কুকুরগুলো কেন আমাদের বাস থেকে পালাচ্ছে? মনের ভিতর কেবল এই প্রশ্নই জাগতে লাগলো, কেন কেন কেন? কন্ডাক্টরটা কেন আমার কথার জবাব দিচ্ছে না? কেন কেন কেন? ড্রাইভার কেন ক্রমাগত ভেবু বাজাচ্ছে? কেন কেন কেন? কন্ডাক্টরের দিকে ফিরে বলল, তোমার ভাড়ার পয়সা নাও। সে মস্ত একখানা কালো হাত বাড়ালো। ভাড়া দিয়ে টিকিট নেওয়ার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো। উফ, অমনি মনে হলো কে যেন একখানা তীক্ষ্ণ বরফের ছুরি নিয়ে আমার হাতে ছ্যাচ করে খোঁচা মারলো। জ্যান্ত মানুষের হাত এমন ঠান্ডা কনকনে হয়? আশ্চর্য হয়ে তার মুখের পানে তাকালুম। তার লম্বা চুল আর দাড়ি গোফের জঙ্গলে ভরা মুখখানা বাসি মরার মতো স্থির। তার চোখেও পলক পড়ছে না, তার চোখ যেন পাথরে গড়া। আমার বুকটা ঘুরঘুর করতে লাগলো। আজকে শহরের এই নির্জনতা, পৃথিবীর এই নিস্তব্ধতা, বাতাসের এই অভাব, ভাড়াটে বাসের এই ভেপুর আওয়াজ, কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি, সমস্তই যেন রহস্যময়, সমস্তই যেন অস্বাভাবিক। কি কুক্ষণেই আজ বাড়ির বাইরে পা দিয়েছি। যতবার ফিরে তাকাই ততবারই কন্ডাক্টরের সেই মরার মতো স্থির মুখ আর পলক হারা পাথরের দৃষ্টি চোখে পড়ে। কেমন একটা অমানসিক ভাবে আমার মনটা ছেয়ে গেল। আর সহ্য করতে পারলুম না। ভাবলুম শ্যামবাজারে পৌঁছাবার আগে আর মাথা তুলে চাইব না। কিন্তু মাথা তুলতে হলো, আবার চোখ খুলতেও হলো। প্রায় 1 ঘন্টারও বেশি সময় কেটে গেছে, গাড়িও না থামা, ক্রমাগত ছুটছে, তবু এখনো শ্যামবাজার এলো না কেন? মুখ তুলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না। শ্যামবাজার তো অনেক দূরের কথা, গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি, অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতো পিছনে সরে যাচ্ছে। এও কি সম্ভব? হতভম্বের মতন মুখ ফিরিয়ে দেখি গাড়ির ভেতরে 10-12 জন লোক বসে রয়েছে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারলুম না। আমি হলপ করে বলতে পারি এতক্ষণের ভেতরে গাড়ি একবারও থামেনি। তবু কোত্থেকে এরা এলো? কখন এরা গাড়িতে উঠলো? একে একে সকলের মুখের পানে তাকিয়ে দেখলুম। সব মুখই মরার মতন স্থির, নির্বিকার। সব চোখে পাথরের দৃষ্টি আড়ষ্ট হয়ে আছে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে এনে বেঞ্চির উপর সারি সারি বসিয়ে দিয়ে গেছে। তাদের ভেতরে বাঙালি আছে, খোট্টা আছে, সাহেব আছে, কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকেই। সে চাউনিতে কোনো ভয়ের আমেজ নেই। সে চাউনি যেন চাউনিই নয়, অথচ সে চাউনি দেখলেই গা ছমছম করে, দেহের রক্ত ঠান্ডা হয়ে যায়। তাদের চাউনি যেন চোখের ভিতর দিয়ে আসছে না, আসছে আলোকের ওপার থেকে, অন্ধকারের আত্মার ভেতর থেকে। যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে। ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাহনি। আরেক আশ্চর্য ব্যাপার, এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারুর দেহ একটুও নড়ছে না। গাড়ির ভেতর বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। মনে হতে লাগলো আমার অজ্ঞাত সারে যেমন হঠাৎ তারা গাড়ির ভেতর উড়ে এসে জুড়ে বসেছে, তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে আমার অজান্তে। যেন তারা ছায়ার কায়াহীন অঞ্চল দেখা দেয়, ধরা দেয় না। আমার সভয় দৃষ্টি সবার পথের দিকে ফিরিয়ে নিলুম।
গাড়ি তেমনি হেঁচকি তোলা আওয়াজের মতো ভেপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটছে। কিন্তু তখনও ভবানীপুর আসেনি। আমি শ্যামবাজারে না সোজা জমালয়ের দিকে চলেছি। কি এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভেতরে ফেরালুম। গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরো বেড়ে উঠেছে। নতুন লোকগুলো স্থির নেত্রে আমার দিকেই তাকিয়ে আছে। সমস্ত গাড়ির ভেতরে একটা বোটকা গন্ধ ভেসে বেড়াচ্ছে, যেন বাসি মরার গন্ধ। হাসপাতালে মরার ঘরে গিয়ে আমি একবার এরকম গন্ধ পেয়েছিলাম। আমার সর্বাঙ্গে কাঁটা দিল, বুকের কাছটা শিউরে শিউরে উঠতে লাগলো। আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি? আর থাকতে না পেরে হঠাৎ চেঁচিয়ে উঠে বললুম, এই কন্ডাক্টর, গাড়ি বাঁধো। কন্ডাক্টর কোনো সাড়া দিল না, গাড়ি থামাবারও চেষ্টা করলেন না। আবার বললুম, কিন্তু ফল হলো না। রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টরের দেহ আমি নাড়া দিতে লাগলুম, কিন্তু তাকে ছুটে পারলুম না। চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না। সে যেন হাওয়া দিয়ে তৈরি। হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিলেন। সে অদ্ভুত বিভৎস হাসি আসছে, যেন অনেক দূর থেকে, অনেক আকাশ ভেদ করে, অনেক সমুদ্র পাহাড় প্রান্তর পার হয়ে, অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে। অথচ তার আওয়াজ এত স্পষ্ট যেন আমার কান যেন ফেটে যাওয়ার মতো হলো। আমি পাগলের মতো চিৎকার করে বললুম, গাড়ি থামাও, জলদি থামাও, এই ড্রাইভার। গাড়ি থামানোর ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়াতে লাগলুম। ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালে। সে মুখে এক তিলও মাংস নেই। সে মুখ সাদা ধবধবে হাড়ের মুখ। নাক চোখের জায়গায় তিনটে গর্ত, দু ঠোঁটের জায়গায় দুসারি দাঁত বেরিয়ে আছে। এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে। গাড়ির ভেতরে অট্টহাসির আওয়াজ বেড়ে উঠলো। আর সইতে পারলুম না। সে ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞান হয়ে গেলুম। জ্ঞান হলে দেখলুম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে বসে মা, বাবা, ভাই আর বোনেরা। শুনলাম আমি নাকি রসা রোডের ফুটপাতের উপর জ্বরের ঘরে বেহুশ হয়ে শুয়েছিলুম। কালকের রাতের বিভীষিকার কথা সকলকে বললুম। বাবা বললেন, ওসব বাজে কথা। জ্বরের ঝোঁকে লেকের ধারে থেকে রসা রোড পর্যন্ত এসে তুমি বেহুশ হয়ে পড়েছিলে, তারপর ওইসব খেয়াল দেখেছ। কিন্তু আমার মন বলতে লাগলো, না না, আমি যা দেখেছি তা খেয়াল নয়, খেয়াল নয়। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।